স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। দেশে অনুমোদন পেল ফাইজারের টিকা, 1,06,000 ডোজ আসছে 2রা জুন। চীনের সিনোফার্মের টিকা কেনার অনুমোদন দিল মন্ত্রিসভা। দেশে করোনায় আরো 22 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1,292 জন, শনাক্তের হার 8.12%। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষত, পদ্মায় আকস্মিক ভাঙন, সারা দেশে লঞ্চ চলাচল শুরু। দেশে এবার ধরা পড়ল বিশেষ ধরনের মাদক এলএসডি, বিদেশ থেকে এনে ফেসবুকে গ্রুপ তৈরি করে বিক্রি। Saudi Extreme. Enjoy smooth speed. শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবরে চলে যাচ্ছে। ফাইজার বায়োএনটেক উৎপাদিত করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে করোনার 4র্থ টিকার অনুমোদন দিল বাংলাদেশ। আজ এক বিজ্ঞপ্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, ফাইজারের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথিপত্র এবং জনস্বাস্থ্য বিষয়ক অন্যান্য বিষয় মূল্যায়নের পর এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 2 জুন 1,06,000 ডোজ ফাইজারের ভ্যাকসিন বাংলাদেশে আসার কথা রয়েছে। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ডের কোভিশিল্ড, রাশিয়ার উৎপাদিত স্পুতনিক এবং চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। জুনে দেশে আসছে সরকারের কেনা সিনোফার্মের তৈরি 50 লাখ ডোজ করোনা টিকা। পর্যায়ক্রমে আগস্ট পর্যন্ত 3 মাসে মোট 1.5 কোটি ডোজ টিকা কিনবে সরকার। বৃহস্পতিবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 29 এপ্রিল চীনের সিনোফার্মের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এরপর আসে উপহারের 5 লাখ টিকা। এবার টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে চীন থেকে টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। চীনের কোম্পানি সিনোফার্ম থেকে 1.5 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে 1,267 কোটি 50 লাখ টাকা, অর্থাৎ প্রতি ডোজ টিকা কিনতে খরচ হবে $10। সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 19তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার রাশিয়ার টিকা কেনার বিষয়ে আলোচনায় বসছে স্বাস্থ্য বিভাগ। জুন, জুলাই, আগস্ট এই সময়ে চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে। রাশিয়ার সাথে একটা মিটিং আছে আগামী দিন শুক্রবার দিন, কালকে সন্ধ্যার সময় একটা মিটিং আছে। রাশিয়াকে যে আমরা চিঠি পাঠিয়েছিলাম আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এবং অন্যান্য বিষয়াদি জানিয়ে, সেটার ব্যাপারে তারা কথা বলতে চায়। সভায় অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে মানুষের জীবন ও জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদেরকে বাঁচানো। সুতরাং সবাই স্বার্থ দেখেই আমরা এই বাজেটটি গ্রহণ করতেছি। ক্রয় কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগের 2টি, স্বাস্থ্য সেবা বিভাগের 2টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি সহ মোট 9টি প্রস্তাব উত্থাপন করা হয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ডোজের টিকা পেতে মরিয়া রাজধানীবাসী। নির্দিষ্ট তারিখে টিকা দিতে না পেরে ভোর থেকেই কেন্দ্রগুলোতে ভিড় করছেন টিকা প্রত্যাশীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যা বরাদ্দ মিলছে তা দিয়েই চাহিদা মেটাতে হচ্ছে তাদের। তবে 12 থেকে 16 সপ্তাহ পরেও টিকা দেওয়া যায়, তাই ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর তেজগাঁওয়ের নাক-কান-গলা ইনস্টিটিউটের বৃহস্পতিবার সকাল 8টার চিত্র। টিকার জন্য এই লাইনই বলে দেয় চাহিদার কথা। হাসপাতালটিতে 500 টিকা বরাদ্দ, কিন্তু ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন প্রায় 1,500 মানুষ। এদের মধ্যে অনেকেই 2-3 দিন চেষ্টা করেও পারেননি টিকা দিতে। আমার 25 তারিখে ছিল, 25 তারিখে আসছি, আমাকে বলছে আজকে আসতে। আজকে তো 6টার সময় এসে দাঁড়ায় রয়েছি। অফিস বাদ দিয়ে প্রত্যেকদিন আসা যাবে বলেন? ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়ায় থাকার পরেও যদি না পাই তাহলে আসলে আর কিছু বলার নেই। বলছে যে শেষ, আজকে আবার আসছি, এখন তো আজকে আবার বলতেছে আগে যাদেরকে টোকন দিচ্ছে তারা পাবে। দ্বিতীয় ডোজ পাওয়ার আমার অধিকার আমি হইতেছে এবং হয়রানি হইতেছে।
সারা দেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন 58,20,000 মানুষ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 41 লাখের কিছু বেশি। দেশে মোট টিকার মজুদ কমায় বরাদ্দও কম পাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের করণীয় কিছু নাই, যেহেতু আমাদেরকে ভ্যাকসিন কম দিচ্ছে, আমরা এটা দিয়ে ম্যানেজ করতেছি। হ্যাঁ, ভ্যাকসিন যদি পরে আসে এই সমস্যাটা আর থাকবে না। টিকার জন্য মরিয়া না হয়ে নতুন চালান আসা পর্যন্ত অপেক্ষার পরামর্শ কর্তৃপক্ষের। এই জন্য আমি জনগণকে অযথা ব্যতিব্যস্ত না হয়ে ধৈর্যের সঙ্গে থাকার ই করবো, যে যাতে কিনা, কারণ 12 সপ্তাহ এমনও নজির আছে যে 16 সপ্তাহ দিলেও দেখা যায় যে এটার অ্যাকশনের খুব একটা ব্যতিক্রম হয় না। আমরা ইউকের সাথে যোগাযোগ করেছি, আমরা কানাডার সাথে যোগাযোগ করেছি, আমরা ইউএস এর সাথে যোগাযোগ করেছি। আমরা চেষ্টা করছি যে কোনো সোর্স থেকে এই টিকাটা আনার জন্য, যদি আমরা আনতে পারি এটা কভার করে দেব। দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার যে মজুদ রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 12,480 জনের। 497টি ল্যাবে 24 ঘন্টায় 15,915 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,292 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.12%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,94,985 জনে। সুস্থ হয়েছেন আরও 1,291 জন। এ নিয়ে মোট সুস্থ 7,35,157 জন। চাঁপাইনবাবগঞ্জের সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে পুলিশের তৎপরতা বেড়েছে। একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে 3%। সকাল থেকে শহর এবং শহরের বাইরে চেকপোস্ট বসিয়ে যানবাহন এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। কোথাও কোথাও সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অকারণ চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে বুধবারের চেয়ে আজ সড়কে মানুষ এবং যানবাহনের উপস্থিতি কমেছে। শহরে ওষুধ, মুদি দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রয়েছে। চলছে না দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটের কোনো বাস। এদিকে লকডাউন অমান্য করে শিবগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার চেষ্টা করায় 21 জনকে আটক করেছে পুলিশ। সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ আরও বাড়ল। ওই সব জেলা লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ব্রিফিংয়ে তিনি জানান, পরিস্থিতি বিবেচনা করে সীমান্ত জেলাগুলোতে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকার যে সমস্ত জেলাগুলোতে অতি বেশি সংক্রমণ আছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা লকডাউন করে দিয়েছি এবং বাকি যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা করছি। যদি বাড়ে প্রয়োজনে আমরা নিশ্চয়ই সেটা ব্যবস্থা নেব। এখন আগে তো বলতে পারছি না। আশা করছি যে যখন যেটা লাগবে তখন সেটা সম্পর্কে আমরা করব। ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি আঘাত না করলেও ক্ষত রেখে গেছে বাংলাদেশ উপকূলে। প্লাবিত হয়েছে উপকূলের নিচু এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়ি বাঁধ, ক্ষতি হয়েছে ঘরবাড়ি, ভেসে গেছে মাছের ঘের, ডুবেছে ফসলি জমি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও অনেক নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও লন্ডভন্ড করে দিয়ে গেছে উপকূলীয় এলাকা, দিশেহারা কয়েক লাখ মানুষ। সাতক্ষীরার উপকূলীয় এলাকার পানির তোরে 22টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 30,000 মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে অন্তত 3 শতাধিক মাছের ক্ষেত। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে খুলনায় পানিবন্দী হয়ে পড়েছে 20,000-এর বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করছে স্থানীয়রা। এদিকে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাগেরহাটের নিচু এলাকা। ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তায়। আমাদের আফসোসের জায়গা যে আইলার এই 12 বছর এক যুগ পরেও এই অঞ্চলের মানুষের এখনো পর্যন্ত স্বেচ্ছাশ্রমে কাজ করতে হচ্ছে। টেকসই বেড়িবাঁধ আমাদের যে দাবিটা সেটা অধুরাই রয়ে গেছে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ভেঙে গিয়েছিল এখানে এই ভাঙার জায়গাটা। এলাকাবাসী আমরা সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এখানে বাঁধটা মেরামত করার চেষ্টা করছি। ভোলার মনপুরা, চরনিজাম ও মুজিবনগর সহ বিভিন্ন চরাঞ্চলে অস্বাভাবিক জোয়ারে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ হয়েছে 1000-এর বেশি গবাদি পশু। ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি পয়েন্ট। এদিকে নোয়াখালীর হাতিয়ায় আজও অস্বাভাবিক জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আর কোনো কাবু নাই, আঙ্গন শেষ অবস্থা, কোনো গ্যাস আইনও নাই, নিজের জায়গা জন্য নাই, নিজের কমে যাই করার চাই। এবারও আশঙ্কা খুব ভয়াবহ। এবার বেরি চূড়া খুব
খুবই ভয়াবহ। এই বেরি যদি বাদ না হয় তাহলে আমাদের এবারও আরো বিশাল ক্ষতি হয়ে যাবে। ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর জোয়ারের পানি বেড়ে অন্তত 150 গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে 2500 মাছের ঘের। একই অবস্থা পটুয়াখালীর উপকূলীয় 29টি গ্রামের। রাস্তাঘাট ভেঙে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিতে তো ক্ষয়ক্ষতি হইতে আছে, ঘরের পিড়া তলাই গেছে, বুঝলেন, এই ফসল টসল যা আছে সবই তলাই গেছে। একটা গের করছিলাম, একটা বাগান করছিলাম, সব নষ্ট হয়ে গেছে ঝড় বাতাসে। কলা গাছটা সব লাগাইছিলাম, ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হঠাৎই নদী ভাঙন শুরু হয়েছে পদ্মায়। এতে আতঙ্কে নদী পাড়ের মানুষ। হুমকির মুখে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ায় বিআইডব্লিউটি এর অনুমতির পর সারা দেশে শুরু হয়েছে লঞ্চ চলাচল। সকালে এই অনুমতি দেয়া হয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে 1 ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ চলাচল। এই মুহূর্তে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে আমাদের বিভিন্ন বন্দর কর্মকর্তাদের সাথে আলোচনা করে এবং বাস্তব অবস্থা পর্যালোচনা করে এই মর্মে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে 1 ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ বা নৌযান লঞ্চগুলো আপাতত চলাচল বন্ধ থাকবে। এর বাইরে অন্য সকল লঞ্চ চলাচল করবে। শুধু চিঠিপত্র নয়, ডাকের মাধ্যমে যে কোনো পচনশীল পণ্য পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ডাক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এছাড়া রেল বিভাগের আধুনিকায়নের পাশাপাশি সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশেষ ম্যাঙ্গো ট্রেনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বেশ কয়েকটি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকালে শুরুতেই উদ্বোধন করেন আগারগাঁওয়ের নতুন 14 তলা ডাকভবন। বলেন, শুধু কাগজপত্র না, পচনশীল পণ্য পরিবহনের জন্য ডাক বিভাগকে ইউনিয়ন পর্যায়ে শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম নির্মাণ করতে হবে। দেশে ৯,৮৮৮টি ডাকঘরের মধ্যে ৮,৫০০টি ডিজিটাল করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল তৈরি তরকারি এগুলোও যেন ডাকের মাধ্যমে পাঠানো যায়। যেন আমি যে মনে করি এখন আমি রান্না করে এখান থেকে আমি আর এক জেলায় খাবার পাঠাবো বা কোনো আত্মীয়কে পাঠাবো, সেটাও যেন পাঠাতে পারি। সেই জন্য এই চিলিং সিস্টেমটা খুব দরকার, অর্থাৎ কুলিং সিস্টেম। পরে ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা জেলা পর্যন্ত রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনকে গুরুত্ব দিয়েই পুরো দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। সমগ্র বাংলাদেশে আজকে রেল যোগাযোগের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এমনকি আমরা যেসব এলাকায় রেল নেই সেখানে আমরা রেল সংযোগটা দিয়ে দিচ্ছি, যেন পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করা এবং যোগাযোগের মাধ্যমে মানুষ যেন সহজে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের জন্য বিশেষ ম্যাঙ্গো ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের স্বল্প খরচে দেশের সর্বত্র আম পৌঁছাতেই এই ব্যবস্থা। ভালো সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে, আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয় এবং ওই অঞ্চলের মানুষ যেন আরও লাভবান হয়, সেখানে একটা বিশেষ রেল সার্ভিস দেওয়া হচ্ছে, যার নামই দেওয়া হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল। কাজে এটা ম্যাঙ্গো স্পেশাল শুনলে এমনিতে সবার মুখে নিশ্চয়ই একটু যে পানি এসে যাবে। ম্যাঙ্গো ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় প্রতি কেজি আম পরিবহনে ভাড়া নির্ধারণ করা হয়েছে 1 টাকা 30 পয়সা এবং রাজশাহী থেকে মাত্র 1 টাকা 17 পয়সা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, 29 মে বিকেলে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর ভার্চুয়াল আলোচনা দিয়ে শুরু হবে 15 দিনের কর্মসূচি। 30 মে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করবেন। সেদিন সকাল 11টায় দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা জিয়া রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়া আলোচনা সভা, খাদ্য বিতরণ সহ 12 জুন পর্যন্ত নানান কর্মসূচি পালন করবে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো।
দেশে প্রথম এলএসডির খোঁজ পেলেন গোয়েন্দারা। এ মাদক দেশে আনা এবং বিক্রির অভিযোগে 200 ব্লট সহ আটক হয়েছেন 3 তরুণ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্তের এক পর্যায়ে তাদের সন্ধান পায় ডিবির রমনা বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজের মৃত্যুর ঘটনায় তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। এরই এক পর্যায়ে বিশেষ মাদক এলএসডির 200 ব্লট পায় ডিবির রমনা বিভাগ। রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে এই মাদক বিক্রিতে জড়িত সন্দেহে বেসরকারি 2টি বিশ্ববিদ্যালয়ের 3 তরুণকে আটক করেন গোয়েন্দারা। তারা বলছেন, এ চক্রটি নেদারল্যান্ডস থেকে পার্সেল দেশে এনে ফেসবুক গ্রুপ তৈরি করে বিক্রি করছিল এলএসডি, মেশানো থাকতো ব্লট পেপারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক এবং পরিবারের সদস্য সবাই মিলে যাতে এই ড্রাগটাকে আমরা নিবৃত্ত করতে পারি সেটার ব্যাপারে সবাইকে আহ্বান জানাবো। আর আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, তাদের আইনের আওতায় আমরা নিয়েছি এবং সামনে যে অভিযানগুলি আছে আমরা আরও অভিযান চালিয়ে এটাকে উদ্ঘাটন এবং লাইসার্জিক অ্যাসিড ডাইইথালামাইড এলএসডি এক ধরনের বিভ্রম তৈরি করে, এতে আত্মহত্যার ঘটনাও ঘটে প্রায়ই। এই মাদক যেন দেশে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ। বিউ কার্ড, পার্সেল, স্ট্যাম্প এগুলি কিন্তু পার্সেলের মাধ্যমে আনা যায় বাইরে থেকে। তো এটাকে কিন্তু একটা প্রতারণার মাধ্যমেই আনা হয়েছে। টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে পেমেন্ট দিয়ে তারা বিদেশ থেকে এনেছে। তো এটা কিন্তু ডাইরেক্টলি পার্সেলের যে বিষয়টা আছে, পার্সেল আইনে কিন্তু এভাবে সরাসরি পার্সেল ক্রেতা বিক্রেতার মধ্যেই থাকে, কিন্তু আমরা এটা রুট উদ্ঘাটন করতে হবে যাতে বাংলাদেশে না আসে। এলএসডি আনা ও বিক্রির সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বাকি 2 জন বলেছে যে তারা কয়েক মাস ধরে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে বিবস্ত্র করে যৌন নির্যাতনের শিকার তরুণী এবং অভিযুক্ত হৃদয় দুজনই মগবাজারের বাসিন্দা। সেই তরুণীকে ভারতে নিয়ে যৌনকর্মী করতে চাইলে বাধে বিপত্তি। তাতে রাজি না হয় নির্যাতনের ভিডিও ধারণ করে করা হয় ভাইরাল। এই ঘটনায় মানব পাচার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন তার স্বজনরা। ভারতের পুনেতে এক তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কথাবার্তা বাংলায় হওয়ায় বিষয়টি নজরে আসে হাতিরঝিল থানার। পরে ভিডিও থেকে নির্যাতনকারী এক তরুণকে শনাক্ত করে তারা। মগবাজারের নয়াটোলার বাসায় অভিযানে গিয়ে মেলে জাতীয় পরিচয়পত্র। জানা যায় তার নাম রিফাতুল ইসলাম হৃদয়। আমি দেখতাম টিকটক করতে, আমি কাম কাজ যে যায় না, ঘুরে ফিরেই করে, এই কারণে ওরা মারছে, মারানোর পর বেরিয়ে গেছে 4 মাস ধরে। স্বজনদের মাধ্যমে ভারতে ফোন দেয়া হয় হৃদয়কে। সেই তরুণীকে নির্যাতনের কথা স্বীকার করে হৃদয়। মারামারির ভিতরে পরে মারছিলাম, ও কেরালা নামক এক জায়গা আছে, কেরালায় চলে গেছে। জানা গেছে নির্যাতনের শিকার ওই তরুণীর পরিচয়ও। সেও মগবাজারেরই বাসিন্দা। তার পরিচয় নিশ্চিত করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজনরা। এরকম নির্যাতন করা হইলে আমার মেয়ের উপরে, তার বিচার আমরা চাই, যে এরকম মানুষের উপরে এরকম বিচার, এরকম নির্যাতন না করে মানুষের। পুলিশ বলছে সেই তরুণী ও হৃদয় পূর্ব পরিচিত। 15 থেকে 16 দিন আগে নির্যাতনের ভিডিও করে ভাইরাল করা হয়। 4 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে যান হৃদয়, আর একই সময় দুবাই থেকে সেখানে আসেন সেই তরুণী। তারা দুজনই এখন পুনেতেই আছেন। আইনগতভাবে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। আমাদের যে পন্থা আছে, আমাদের যে উপায় আমরা ফেরত নিয়ে আসি বিদেশ থেকে, সেভাবে আমরা তাদেরকে, এই অপরাধীদেরকে আমরা ফেরত নিয়ে আসবো। অভিযুক্ত হৃদয়ের নামে রাজধানীর রমনা থানায় 2014 সালে ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্ধশত হেফাজত নেতাকর্মীর অর্থ সম্পদের তথ্য চেয়ে সরকারি বেসরকারি সব ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 17 মে তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে সংস্থাটি। এই তালিকায় রয়েছে জুনায়েদ বাবুনগরী, আহমেদ আব্দুল কাদের, মামুনুল হক, মনির হোসেন কাশ্মীর নামও। মসজিদ মাদ্রাসা স্থাপন সহ ইসলামী শিক্ষার বিস্তারের নামে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা দেশে আসে। অনেক সময় এই টাকায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বিভিন্ন আলেমদের, যাদের অনেকেই হেফাজতের নেতাকর্মী। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা মহল হেফাজতকে অর্থায়ন করে থাকে। এই সব টাকা কাজে না লাগিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে অনেক সময়।
2 সপ্তাহ আগে হেফাজত নেতাদের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। প্রথম অবস্থায় হাতে পায় আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর একটি প্রতিবেদন। এই প্রতিবেদনের ভিত্তিতে রাজস্ব বোর্ড, সরকারি বেসরকারি সকল ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর, ভূমি অধিদপ্তর ও পুলিশকে চিঠি পাঠায় দুদক। বাংলাদেশ ব্যাংক আছে, তারপরে বিভিন্ন জায়গায় ভূমি অফিস আছে, এইসব জায়গায় যেখানে রিসোর্স থাকে যারা হেফাজত করে তাদের। অভিযুক্ত হেফাজত নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বা জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংস্থাটি জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা যেসব জায়গায় প্রয়োজন সেই সব জায়গায় তথ্য চেয়েছি, তথ্যগুলো পাওয়ার পরে আপনার ওই প্রশ্নগুলো আছে, প্রাথমিকভাবে তথ্যগুলো পাওয়ার পরে। হেফাজত নেতাদের তথ্য 7 কার্য দিবসের মধ্যে দিতে প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইনের খরচে ভর্তুকি দিচ্ছে সরকার। পাশাপাশি 20 বছর বয়সী কর্মীদেরও করোনা টিকার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। করোনা মোকাবেলায় সৌদি সরকারের বেঁধে দেয়া নতুন বিধিনিষেধে ভোগান্তিতে পড়েন প্রবাসী কর্মীরা। সেখানে গিয়ে নিজ খরচে 7 দিনের হোটেলে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতায় বাংলাদেশি শ্রমিকদের খরচ 65,700 টাকা। তাদের অভিযোগ, নির্ধারিত হোটেলে বুকিং না পাওয়ায় ফ্লাইটের টিকিটও পাচ্ছেন না তারা। এ অবস্থায় প্রবাসীদের কর্মস্থলে ফেরা নির্বিঘ্নে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের সৌদি মিশনকে। রাষ্ট্রদূতকে বলেছি, আমার মিশনকে বলেছি যে আপনারা প্রথম এদের লিস্ট কারা সৌদি আরবে যাবে প্রবাসীরা, সেইটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিবে, কিংবা বিমান দিবে। বিমানের কাছে তো ওরা টিকেটের জন্য যায়, কারণ বিমান 29 তারিখ থেকে রওনা দিবে। তা আপনারা যারা যারা যাবে তার নাম পাঠালে আমার মিশন তাদের জন্য হোটেল জোগাড় করবে। যদি খরচ একটু বেশি লাগে তাহলে সেইটা আমরা সাবসিডাইজ করব। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী শুড ডু ইট। এই সমস্যা মধ্যপ্রাচ্য ভিত্তিক হওয়ায় সরকারের পরিকল্পনা সেখানে কাজে যাওয়া 20 বছরের থেকে শুরু করে সব বয়সী শ্রমিককে করোনার টিকার আওতায় আনা। 2 ডোজই নেওয়া থাকলে হোটেলে কোয়ারেন্টাইনের সমস্যায় পড়তে হতো না তাদের। ডাবল ডোজ থাকলে আর PCR টেস্টটা নেগেটিভ, ইউ গো হোম, আপনি বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইন করেন। তা আমরা প্রস্তাব করতে চাইব যারা প্রবাসী তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা 20 থেকে 20 প্লাস ভ্যাকসিনেশন। এছাড়া দ্বিতীয় ডোজ নিশ্চিতে অস্ট্রেলিয়ায় পড়ে থাকা অক্সফোর্ডের টিকা ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের মাধ্যমে চেয়েছে। আমরা এটা নিয়ে কালকে আলাপ করব পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বাজেটের খবর। বিশেষ সুযোগ পেয়ে হিড়িক পড়েছে কালো টাকা সাদা করার। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর হিসেবে এই অর্থ বছরের 10 মাসে 14,500 কোটি টাকা বৈধ করা হয়েছে। NBR কর্মকর্তারা জানান, আগামী অর্থ বছরে বিশেষ সুযোগ না থাকলেও কালো টাকা সাদা করা যাবে। নানা সমালোচনার মুখেও 45 বছরের বেশি সময় ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। যদিও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাড়া ততটা সাড়া মেলেনি। করোনায় অর্থনীতির ক্ষতি বিবেচনায় চলতি অর্থ বছরও অবৈধ সম্পদ 10% কর দিয়ে বৈধ করার সুযোগ দেয় সরকার। বিধান করা হয় এই সম্পদ নিয়ে কোনো সংস্থাই প্রশ্ন তুলতে পারবে না। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এই সুযোগ নিয়েছেন 10,400-র বেশি নাগরিক। বৈধ হয়েছে প্রায় 14,500 কোটি টাকা সমমূল্যের অর্থ সম্পদ, আর এতে সরকার রাজস্ব পায় প্রায় 1450 কোটি টাকা। NBR কর্মকর্তারা বলছেন, এই সুযোগ পাওয়া যাবে 30 জুন পর্যন্ত। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল আগামী বাজেটে বিশেষ সুযোগের পক্ষে প্রস্তাব দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়। তবে আগের নিয়মে কালো টাকা সাদা করার সুযোগ থাকছেই। 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থে ফ্ল্যাট কেনা যাবে। একই শর্তে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডের বন্ডে বিনিয়োগ করা যাবে। সরকার যদি গত বছরের যে বিশেষ সুবিধাটা দিয়েছিলেন সেখান থেকে বের হয়ে আসে তাহলে নিঃসন্দেহে এটা ইতিবাচক। আমি মনে করি যে এই জায়গা থেকে সরকারের বের হয়ে আসাটাই ভালো। বরং এবারের বাজেটে অনেক বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে আমরা কিভাবে
যেই কর ফাঁকির বিভিন্ন যে প্রচলন রয়েছে সেইটাকে আমরা কতখানি কমিয়ে আনতে পারি। সীমিত আকারেও কালো টাকা সাদা করার পক্ষে নন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন এই সুযোগ দেয়া হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির টাকাও অনেকে বৈধ করবেন। 30% ট্যাক্সের জায়গায় 10% দিয়ে আমি বৈধ করি, তাহলে কিন্তু এটা খুব খারাপ একটা প্রেসিডেন্স সেট করে। কারণ তখন যারা বৈধ পথে যারা ইনকাম করে এনারা কিন্তু চিন্তা করবে যে আমি লিগালি সবসময় ট্যাক্স ফাইলিং করছি, করছি, 30% ট্যাক্স দিচ্ছি, আর আমি যদি না শো করি এটা আমি 10% এটা লিগালাইজ করতে পারবো। এই স্কোপটা কিন্তু দেওয়া উচিত না, কারণ এখানে গভর্নেন্সের কোয়েশ্চেন আসে, এখানে এথিক্সের কোয়েশ্চেন আসে। ব্যবসায়ীরা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ থাকলে অনেকেই কর দেয়ায় উৎসাহিত হবেন না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন হয়েছে। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 101 পয়েন্ট বা 1% বেড়ে 5,985 পয়েন্টে অবস্থান করছে, যা গত 5 মাসের মধ্যে সূচকটির সর্বোচ্চ অবস্থানে রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 277 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 101 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,985 পয়েন্টে। আর মাত্র 15 পয়েন্ট বাড়লেই 6,000 পয়েন্টের মাইলফলক স্পর্শ করবে প্রধান সূচক। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 2,368 কোটি 88 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের থেকে 360 কোটি 6 লাখ টাকা বেশি। হাত বদলায় অংশ নেওয়া 363টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 163টির, কমেছে 143টির এবং অপরিবর্তিত 57টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকার মধ্যে প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় প্রাইম ব্যাংক, তৃতীয় অবস্থানে আইএফআইসি ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে নর্দার্ন ইন্স্যুরেন্স, দ্বিতীয় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 277 পয়েন্টের বেশি। লেনদেন 104 কোটি 37 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় ত্রাণ সহায়তা পায়নি প্রায় 77% মানুষ, আর অতি দরিদ্রদের মধ্যে কোনো সহায়তা পাননি 75%-এর বেশি মানুষ। 2600 খানা জরিপ করে এ তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং অক্সফাম। তবে ত্রাণ কার্যক্রম এখনও চলছে এবং যতটুকু বাস্তবায়ন হয়েছে তা সুষ্ঠুভাবে হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। করোনা মহামারীতে আয় কমেছে বহু মানুষের, পিছিয়ে থাকা জনগোষ্ঠী আরও পিছিয়েছে। আগে দারিদ্র্য সীমার উপরে থাকলেও মহামারী শুরুর পর নেমে এসেছে দরিদ্রের তালিকায়। দুর্ভোগে পড়া লোকজনকে সহায়তায় বিজিএফের চাল, নগদ টাকাসহ নানা ত্রাণ সহায়তা দিচ্ছে সরকার। ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং অক্সফামের এক জরিপ বলছে, সামগ্রিকভাবে ত্রাণ পায়নি 76.6% মানুষ, দরিদ্রদের মধ্যে পায়নি 75.2%, আর ত্রাণ পাওয়াদের মধ্যে 44% অবস্থা সম্পন্ন। খাদ্য সহায়তা পায়নি 50% অতি দরিদ্র। সাধারণভাবে এটা যারা সবচেয়ে কম আয়ের 25%, সেখানে কিন্তু 1/4 কাভার করা গেছে। বাকি যারা কাভার্ড হয়েছেন তারা কিন্তু এটার বাইরে। চলমান ত্রাণ কার্যক্রম সম্পর্কে অবগত মাত্র 1.6% সুবিধাভোগী। এক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং প্রচারের সীমাবদ্ধতাকেই মূল কারণ বলছেন গবেষকরা। যেহেতু জাতীয়ভাবে তথ্যের উপাত্তের অভাব, সেহেতু আমরা অনেক পুরনো, প্রায় 1 দশকের পুরনো তথ্য উপাত্ত নিয়ে এই সমস্ত বিতরণ ব্যবস্থা করতে যাচ্ছি। যে তথ্য আছে সেটা যথেষ্ট পরিমাণে বিভাজিত না, অর্থাৎ আমরা যে সমস্ত স্থানিক এবং প্রাসঙ্গিক আমরা বিপন্নতার কথা বলি সেগুলি এই তথ্যের ভিতরে প্রতিফলিত না। এদিকে করোনার কারণে গত বছর চাল সংগ্রহ কম হওয়ায় বর্তমানে নগদ সহায়তা বেশি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এখন পর্যন্ত যথাযথভাবে ত্রাণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রায়োরিটি বেসিসে কাজ করেছি, যারা অতি দরিদ্র ও যাদের খাদ্য সহায়তা খুব বেশি দরকার তাদের মাঝে আমরা বিতরণ করেছি, এবং এই বিতরণটা গতবারের চেয়ে এবার আরো বেশি স্বচ্ছতার সাথে করা হয়েছে, এবং এই পর্যন্ত কোনো অনিয়ম বা দুর্নীতির আমরা সংবাদ পাইনি। প্রান্তিক পর্যায়ে ত্রাণ সহায়তা নিশ্চিতে তথ্য হালনাগাদ এবং সরকারি বেসরকারি বিভিন্ন পক্ষকে সম্পৃক্ত করার তাগিদ বিশ্লেষকদের।
কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে 14% কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। মৃতের হার আগের সপ্তাহের তুলনায় কমেছে 7%। এদিকে একদিনে 12,300 মৃত্যু নিয়ে বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে 35,12,000। আরও 5,59,000 শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 16,90,00,000-এর বেশি। দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ভারতে কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত 7 দিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা 15,96,000-এর বেশি। এই সংখ্যা আগের 7 দিনের তুলনায় 23% কম। গত 7 দিনে ভারতে মৃত্যু হয়েছে 28,107 জনের। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা 2% কম। বুধবার ভারতে করোনায় মারা গেছে 3,842 জন। নতুন শনাক্ত হয়েছে 2,11,000। কেরালা ও তামিলনাড়ুতে সংক্রমণ বাড়লেও কমেছে মহারাষ্ট্রে। এদিকে যুক্তরাষ্ট্রে গেল এক সপ্তাহে শনাক্তের হার কমেছে 21%। আগের সপ্তাহের তুলনায় মৃত্যু কমেছে 11%। সিডিসির তথ্য মতে যুক্তরাষ্ট্রের 10 রাজ্যে 70% প্রাপ্তবয়স্ক টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। 4 জুলাইয়ের মধ্যে পুরো দেশের 70% প্রাপ্তবয়স্কদের টিকার আওতায় আনার লক্ষ্য ছিল বাইডেন প্রশাসনের। টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি ও সংক্রমণ হ্রাস পাওয়ায় হাওয়াই প্রদেশের গভর্নর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছেন। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য থেকে আসা পর্যটকদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে ফ্রান্স। অস্ট্রেলিয়ার জনবহুল প্রদেশ ভিক্টোরিয়াতে 7 দিনের কঠোর লকডাউন জারি করেছে সরকার। রাজধানী মেলবোর্নে সংক্রমণ বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই নিয়ে চতুর্থ ঢেউয়ের কবলে পড়ল প্রদেশটি। প্রথম ধাপ মোকাবেলায় সফল হলেও দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত তাইওয়ান। গত এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 43%। আগের 7 দিনের তুলনায় মালয়েশিয়ায় সংক্রমণ বেড়েছে 48%। 41% বেড়েছে মৃত্যু। সিঙ্গাপুরে সংক্রমণ কমলেও উদ্বেগজনক হারে বেড়েছে করোনায় প্রাণহানি। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 100%। করোনা মোকাবেলায় নেপালকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীকে এক ফোন আলাপে এই প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে চীনে 17 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষের দাবি বেশিরভাগ রোগী বাইরে থেকে এসেছে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ নিশ্চিত হলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব আর বাজে ফিল্ডিং এখনো ভাবাচ্ছে বাংলাদেশকে। তৃতীয় এবং শেষ ম্যাচে সব বিভাগে ভালো করতে মুখিয়ে তামিমের দল। ওয়ানডে সুপার লিগের কথা মাথায় রেখে শক্তিশালী একাদশ নিয়ে জয় পেতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চান লঙ্কান কোচ মিকি আর্থার। মিরপুর হোম অব ক্রিকেটে ম্যাচ শুরু কাল দুপুর 1টায়। ব্যাটে রান নেই, বাদ পড়া নিশ্চিত। গোমরা মুখে বসে অন্যদের ব্যাটিং দেখছেন লিটন। তার সামনেই ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন সৌম্য। নাইমকে দলে ডাকা হলেও একাদশে নিশ্চিত নন। ওপেনিংয়ে তামিমের সাথে দেখা যেতে পারে সৌম্যকেই। সিরিজ জয়ে চাঙা থাকার কথা বাংলাদেশের। নিজেদের কাজ ঠিকঠাক করতে না পারায় অস্বস্তি আছে। ব্যাটিং আর ফিল্ডিংয়ে যে সমস্যা ছিল তা কাটিয়ে ওঠা যায়নি। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা গেছে। ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ। এমন নানা প্রাপ্তির মাঝেও আক্ষেপ আছে তামিমের, কারণ 3 ডিপার্টমেন্টে এখনও সেরাটা দেয়া যায়নি। শেষ ওয়ানডেতে তামিমের লক্ষ্য পারফেক্ট একটা ম্যাচ খেলার, যেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই দুর্দান্ত কিছু করবে বাংলাদেশ। মুশফিক মাহমুদুল্লাহ হাল না ধরলে 2 ম্যাচেই হারের শঙ্কা ছিল। টপ অর্ডারের কলাপস বা মিডল অর্ডার, লেট মিডল অর্ডারের কিছুটা স্লগ ওভারে আমরা ওইভাবে রানও ফার্স্ট ম্যাচে তুলতে পারিনি। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের আরও আরেকটু ভালো পারফর্ম করা উচিত। জুনিয়ররা পারফর্ম করতে না পারায় এখনও সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি। সাইফুদ্দিনের চোটে দুশ্চিন্তা আছে, সুযোগ পেতে পারেন শেখ মাহাদিও। একাদশ নিয়ে দ্বিধা থাকলেও লক্ষ্যে স্থির টিম টাইগার্স। প্রতিটা ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরও একটা অপরচুনিটি 10টা পয়েন্ট পাওয়ার, তো ওয়াই নট, ইনশাল্লাহ আমরা যেন এটা আমাদের বেস্ট, যেটা আমি আগে বললাম যে আমরা আমাদের বেস্ট পারফরমেন্সটা এখনও আমরা দিতে পারিনি। তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশের মাটিতে আহামরি কিছুর আশা করেনি শ্রীলঙ্কা। তবে এতটা বাজে খেলবে দল ভাবেননি মিকি আর্থার। শেষ ম্যাচে অন্তত ভালো কিছুর স্বপ্ন দেখছেন। ঘরের মাঠে বাংলাদেশ সবসময় শক্তিশালী। সাকিব, তামিমের মতো অভিজ্ঞরা আছেন, এমন ফলই প্রত্যাশিত। তবে আমরা ভালো খেলতে পারিনি। অতিরিক্ত গরমে প্রথম 2 ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল টস।
শেষ ম্যাচে দুপুরের পর আছে বৃষ্টির শঙ্কা, তবে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে আবারও করোনার ধাক্কা। প্রথম দফা কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন ক্রিকেটার ও কর্মকর্তা সহ 11 জন। পরিস্থিতি সামলাতে কঠোর হচ্ছে সিসিডিএম। ক্লাবগুলোর প্রতি সতর্কতা সুরক্ষা বলয় ভাঙলে দেয়া হবে শাস্তি। করোনা ধাক্কা শঙ্কা তৈরি করেছিল ঠিকই, কিন্তু শ্রীলঙ্কা সিরিজ এগিয়েছে নিজস্ব গতিতে। আন্তর্জাতিক ক্রিকেট শেষ হতেই ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা তামিম মুশফিকদের। মিরপুরে যখন জাতীয় দলের মিশন, ক্লাবের হয়ে বহু ক্রিকেটার খেলায় ফেরার প্রহর গুনছে। যেখানে প্রতিপক্ষের চেয়ে চিন্তা করোনা নিয়ে, নির্বিঘ্নে লিগ চালিয়ে নেয়ার কঠিন শর্ত জৈব সুরক্ষা বলয়ে। সবার জন্য সচেতনতা আর সতর্কতাই করোনাকালে পরিত্রাণের একমাত্র পন্থা। বিশেষ বার্তায় সেটা মনে করিয়ে দিলেন মুশফিক। আপনারা ভয় না হয়ে, শঙ্কিত না হয়ে আমার মনে সতর্কতা অবলম্বন করলে কিছুটা হলেও রেহাই পাবেন। প্রথমে আপনি যে মাস্কটি ব্যবহার করুন, সেই মাস্কটা বেশি দিন ব্যবহার না করে পরিবর্তন করে ব্যবহার করুন। সঠিক সময় চেষ্টা করুন জনসমাগম এড়িয়ে চলতে। স্যাঁতসেঁতে বা ধূলিবালি থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করুন। নতুন করে ফরম্যাট বদলে ঢাকা প্রিমিয়ার লিগের অপেক্ষা। সেই যাত্রায় শুরুটা অস্বস্তির। বুধবার প্রথম দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ক্রিকেটার ও কর্মকর্তা সহ 11 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর হচ্ছে সিসিডিএম। সুরক্ষা বলয় ভাঙলেই কঠিন শাস্তি। সেখানে আমাদের একজন করে ডাক্তার অলওয়েজ থাকবে, মনিটরিং করবে, এবং আমাদের সিসিডিএম এর একজন প্রতিনিধি ডেস্কে সেটা মনিটরিং করার জন্য সেখানে সর্বক্ষণিক থাকবে। এবং এই প্রোটোকল কেউ যদি ব্যত্যয় ঘটায় বা ভাঙে তাহলে তাকে কিন্তু সর্বোচ্চ একটা শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। কোভিড নিয়ে সতর্কতায় 12 ক্লাবের ক্রিকেটার ও কোচিং স্টাফকে রাখা হয়েছে 5 তারকা হোটেলে। আসর শুরু হবে 31 মে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। দেশে অনুমোদন পেল ফাইজারের টিকা 1,06,000 ডোজ আসছে 2 জুন। চীনের সিনোফার্মের টিকা কেনার অনুমোদন দিল মন্ত্রিসভা। দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু। নতুন শনাক্ত 1,292 জন। শনাক্তের হার 8.12%। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষত। পদ্মায় আকস্মিক ভাঙন। সারা দেশে লঞ্চ চলাচল শুরু। দেশে এবার ধরা পড়ল বিশেষ ধরনের মাদক এলএসডি। বিদেশ থেকে এনে ফেসবুকে গ্রুপ তৈরি করে বিক্রি। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটার। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।